তোমরা আমার ক্লাসের thumbnail দেখে বুঝতে পারছো আজকে আমি কিসের উপর ভিডিওটা বানাচ্ছি। হ্যালো গাইস, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি পড়াবো ফিজিক্সের কঠিন টপিকগুলোর মধ্যে একটা, যার নাম জড়তার ভ্রামক অথবা মোমেন্ট অফ ইনার্শিয়া। তো জড়তার ভ্রামক টপিকটা শুরু করার আগে আমি দুই প্রকার গতি সম্পর্কে আলোচনা করব। একটা হচ্ছে যে সরল রৈখিক গতি, আরেকটা হচ্ছে যে ঘূর্ণন গতি অথবা রোটেশনাল মোশন। দেখো তো, সরল রৈখিক গতি কোনগুলা বা কি? এটা একটা দণ্ড। কোন একটা দণ্ড বা কোন একটা বস্তু অসংখ্য কণার সমন্বয়ে গঠিত। তাহলে এই বস্তুর অসংখ্য কণা আছে, অনেকগুলা কি আছে? কণা আছে। যখন এই বস্তুটা গতিশীল হবে, গতিশীল হলে এই বস্তুর প্রত্যেকটা কণা একই দিকে এবং একই বেগে যাবে। এই বস্তুর প্রত্যেকটি কণা একই দিকে এবং কি একই বেগে সামনের দিকে অগ্রসর হবে। অর্থাৎ এই দণ্ডটা প্রত্যেকটা কণা একই দিকে একই বেগে যাবে। অর্থাৎ এখানে অবস্থানে কি হবে? পরিবর্তন হবে। যদি এই ঘটনাগুলো ঘটে, অর্থাৎ প্রত্যেকটি কণা যদি একই বেগে একই দিকে যায় এবং অবস্থানে পরিবর্তন হয়, তখন আমরা এই বস্তুর গতি এটাকে বলবো যে সরল রৈখিক গতি। কি বলবো? সরল রৈখিক গতি অথবা লিনিয়ার মোশন। ঠিক আছে, এখন দেখো তো, যদি এই দণ্ডটার প্রত্যেকটা কণা, এই দণ্ডটার প্রত্যেকটা কণা নিজ অবস্থান থেকে এভাবে ঘুরে, এভাবে ঘুরে, তাহলে প্রত্যেকটা কণার বেগের ডাইরেকশন কি হবে? চেঞ্জ হয়ে যাবে না? পরিবর্তন হয়ে যাবে না? এখানে প্রত্যেকটা কণার বেগের ডাইরেকশন একই এবং এখানে অবস্থানে পরিবর্তন হয় সরল রৈখিক গতিতে। কিন্তু ঘূর্ণন গতিতে প্রত্যেকটা কণার বেগের ডাইরেকশন কি হয়ে যাবে? চেঞ্জ হয়ে যাবে এবং নিজ অবস্থান থেকে, নিজ অবস্থান থেকে এটা ঘুরতে থাকবে। অর্থাৎ এখানে এই কণাটার কি হবে? বেগের ডাইরেকশন কি হয়ে যাবে? চেঞ্জ হয়ে যাবে এবং যে বেগে নিজ অবস্থান থেকে ঘুরবে সেই বেগটাকে আমরা কি বলি? কণিক বেগ। এটাকে ওমেগা দ্বারা প্রকাশ করা হয়। কেমন? তাহলে এই বস্তুর গতিটাকে আমরা কি বলবো? ঘূর্ণন গতি বা রোটেশনাল মোশন। রোটেশনাল মোশন। ঠিক আছে, তো এখন দেখো তো, আমরা জড়তা নামে কোনো কিছু পড়ছিলাম? অবশ্যই পড়ছি। জড়তা কি? কোনো বস্তুর উপর বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকবে এবং সরলরৈখিক সরলরৈখিক পথে সমভাবে গতিশীল বস্তু চিরকাল গতিশীল থাকার প্রবণতা বা দৈনন্দিন আমরা কি বলি? জড়তা বলি। তো এখন এখানে সরল রৈখিক গতিতে এই বস্তুটা স্থির আছে, স্থির থাকতে চাইবে, অথবা গতিশীল আছে, গতিশীল থাকতে চাইবে। অর্থাৎ জড়তা কাজ করবে। যদি আমি বাহ্যিক কোনো বল প্রয়োগ না করি তাহলে আর কি, তো আমি ধরে নিচ্ছি এখানে কোনো বাহ্যিক বল প্রয়োগ হচ্ছে না। তাহলে এখানে স্থির বস্তুকে স্থির রাখার জন্য অথবা গতিশীল বস্তুকে গতিশীল রাখার জন্য একটা বাধার প্রয়োজন। ওই বাধার নাম হচ্ছে কি? বল। অর্থাৎ বল কি করবে? এই স্থির বস্তুকে স্থির রাখবে অথবা গতিশীল বস্তুকে গতিশীল রাখবে। যেমন সরল রৈখিক গতিতে স্থির বস্তুকে স্থির অথবা গতিশীল বস্তুকে গতিশীল রাখার জন্য যে বাধাটা কাজ করবে সেই বাধার নাম কি? বল। স্থির বস্তুকে, স্থির বস্তুকে স্থির বা গতিশীল বস্তুকে গতিশীল রাখতে যে বাধা কাজ করে, কাজ করে তাকে আমি কি বলি? তাকে আমি কি বলি? বল বলবো। কেমন? অর্থাৎ জড়তা, কোন বস্তুর জড়তা রাখার জন্য কি লাগে? বল লাগে। বল হচ্ছে জড়তার পরিমাপক। অর্থাৎ বল দিয়ে আমি বস্তুটার জড়তা হিসাব করব। বল হচ্ছে কি?
সরল রৈখিক গতিতে বর হচ্ছে জড়তার পরিমাপক। সরল রৈখিক গতিতে বর হচ্ছে জড়তার পরিমাপক। ঠিক আছে, বুঝতে পারছো? আশা করি বুঝতে পারছো। তো এখন দেখো এখানে কোন একটা মানে রোটেশনাল মোশনে কোন একটা বস্তু স্থির আছে, স্থির থাকতে চাইবে, অথবা কোন একটা বস্তু ঘুরতেছে 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 ঘূর্ণনশীল থাকতে চাইবে, মানে ঘুরতে আছে, ঘুরতেই থাকতে চাইবে। তাহলে এই চাওয়াটাকে কি বলে? আমরা জড়তা বলি না? ঘূর্ণন গতিতে স্থির বস্তুকে স্থির অথবা ঘূর্ণনশীল বস্তুকে ঘূর্ণনশীল রাখতে যে বাধাটা কাজ করে সেটা হচ্ছে কি জড়তার পরিমাপক। সেই ধর্মটা বা সেই রাশিটাকে আমরা কি বলি? জড়তার পরিমাপক বলি। কি বললাম? স্থির বস্তুকে স্থির অথবা ঘূর্ণনশীল ঘূর্ণনশীল বস্তুকে ঘূর্ণনশীল রাখতে চাওয়ার জন্য যে বাধাটা কাজ করে সেই বাধার নাম হচ্ছে কি জড়তার পরিমাপক। অর্থাৎ এখানে বল যে কাজ করে ঘূর্ণন গতিতে জড়তার ভ্রামক সেম কাজ করে। জড়তার ভ্রামক কি করে? সেম কাজ করে। দেখো তো, স্থির বস্তুকে স্থির বা ঘূর্ণনশীল বস্তুকে ঘূর্ণনশীল রাখার জন্য যে বাধা কাজ করে তাকে আমরা কি বলি? জড়তার ভ্রামক বলি। কি বলি? জড়তার ভ্রামক। বুঝতে পারছো? অর্থাৎ এই জিনিসটি কি আসলে জড়তা না? জড়তার পরিমাপক হচ্ছে কি জড়তার ভ্রামক। স্থির বস্তুকে স্থির এবং গতিশীল বস্তুকে গতিশীল রাখতে চাওয়ার প্রবণতা হচ্ছে কি জড়তা। জড়তা যার মাধ্যমে হিসাব করি সেটা হচ্ছে কি জড়তার ভ্রামক। কেমন? তাহলে ঘূর্ণন গতিতে জড়তার ভ্রামক হচ্ছে যে জড়তার পরিমাপক। ঘূর্ণন গতিতে জড়তার ভ্রামক হচ্ছে যে জড়তার পরিমাপক। পরিমাপক। বুঝতে পারছো? কেমন? অর্থাৎ সরল রৈখিক গতিতে বল যে কাজটা করে ঠিক সেম কাজ ঘূর্ণন গতিতে জড়তার ভ্রামক করে। আশা করি বুঝতে পারছো। তো জড়তার ভ্রামক কি? শুধু জিনিসটা জানলে তো হবে না, আমাদের থেকে জড়তার ভ্রামক কিভাবে ক্যালকুলেশন করে বা তার সমীকরণ কি সেটা আমাদের জানতে হবে। ঠিক আছে, বুঝতে পারছো? তো এখন আমরা জড়তা ভ্রামক কিভাবে ক্যালকুলেশন করে বা কিভাবে হিসাব নিকাশ করে সেটা শিখবো। দেখো, এটা একটা অঙ্ক। এখানে আমি শুধু মিলে একটা বস্তুকে বরের একটা বস্তুকে ঘোরাচ্ছি। ঠিক আছে, এটা ঘূর্ণন অক্ষ। এটা কি ঘূর্ণন অক্ষ? ঘূর্ণন অক্ষ থেকে আর দূরত্বে বস্তুটা আছে। ঘূর্ণন অক্ষ থেকে আর দূরত্বে বস্তুটা আছে। কেমন? এখন এই বস্তুটা যদি ঘুরতে থাকে, তাহলে ঘূর্ণনের জন্য যে বাধাটা কাজ করবে, মানে ঘূর্ণনশীল বস্তুকে ঘূর্ণনশীল রাখতে যে বাধাটা কাজ করবে সেটা হচ্ছে কি জড়তার ভ্রামক। ঠিক আছে, তাহলে আমি ধরি এই বস্তুটার জড়তা ভ্রামক আই। জড়তা ভ্রামক কি? আই। ঠিক আছে, তো আই ইকুয়াল টু হবে যে এম আর স্কয়ার। এটা কিসের জন্য? বিন্দু বলের জন্য। আমি একটু লিখে দিই, বিন্দু বলের বস্তুর জন্য জড়তা ভ্রামক আই ইকুয়াল টু এম আর স্কয়ার। এম হচ্ছে বস্তুর বল, আর হচ্ছে ঘূর্ণন অক্ষ থেকে বস্তুর দূরত্ব। ঠিক আছে, তো এখন দেখো তো এখানে আই প্রপোর্শনাল এম, যদি যদি আর কনস্ট্যান্ট হয়, আর কি কনস্ট্যান্ট হলে এই কথাটা মানে কি? দেখো তো, 2 মিটার, এটা মনে করো ঘূর্ণন অক্ষ। এখান থেকে 2 মিটার দূরে 5 কেজি বড় একটা বস্তু আছে। আবার একই ব্যাসার্ধের একই ব্যাসার্ধে
10 কেজি বরের আরেকটি বস্তু আছে। ধরো 5 কেজি বরের বস্তুর জন্য জড়তা ভ্রামক I1, 10 কেজি বরের বস্তুর জন্য জড়তা ভ্রামক I2। এখন জড়তা ভ্রামক ভরের সমানুপাতিক, অর্থাৎ যার বল বেশি তার কি হবে, জড়তা ভ্রামক বেশি হবে। তাহলে এখানে I2 গ্রেটার দেন I1 হবে। আবার যদি বল কনস্ট্যান্ট হয়, বল যদি m কনস্ট্যান্ট হলে I প্রপোর্শনাল r স্কয়ার। আর কি, আর হচ্ছে একটা ব্যাসার্ধ ভেক্টর, কেমন? তো কোন একটা ব্যাসার্ধ ভেক্টরের বর্গ হবে কি স্কেলার, কোন একটা ব্যাসার্ধ ভেক্টরের বর্গ কি হবে, স্কেলার হবে। তো এখন দেখো তো এখানে এটা গুণনক্য, এখান থেকে মনে করো 10 মিটার দূরে 5 কেজি করে একটা বস্তু আছে, আবার এখান থেকে 3 মিটার দূরে 5 কেজি করে বস্তু আছে। প্রথমটার জন্য জড়তা ভ্রামক I1, এটার জন্য জড়তা ভ্রামক I2। এখন দেখি বলতো কোনটার জড়তা ভ্রামক বেশি হবে, যেটা ব্যাসার্ধ বেশি তাই ঘোরার জন্য বাধা কি করবে, বেশি প্রদান করবে। তো দেখো তো এখানে যেহেতু ব্যাসার্ধ এটার বেশি, তাহলে এটার জড়তা ভ্রামক কি হবে, বেশি হবে। কেন? বর কনস্ট্যান্ট, বর কনস্ট্যান্ট হলে I প্রপোর্শনাল r স্কয়ার, অর্থাৎ ব্যাসার্ধের বর্গের সমানুপাতিক হচ্ছে কি জড়তার ভ্রামক। তাহলে কি লিখবো আমরা, I1 গ্রেটার দেন I2। ঠিক আছে। এখন পরীক্ষা যদি আসে যে জড়তা ভ্রামক কাকে বলে, তুমি কি লিখবা? দেখো, সংজ্ঞা মুখস্থ করার দরকার নেই, বুঝে লিখবা। আমরা তো এটা জানি, একটা বিন্দু বলের বস্তুর জন্য জড়তা ভ্রামক কি হবে, I ইকুয়াল টু এম আর স্কয়ার। I ইকুয়াল টু কি এম আর স্কয়ার। তো এখান থেকে আমি কি করব, সংজ্ঞাটা লিখবো। কিভাবে লিখবো? কোন ঘূর্ণনশীল বস্তুর, কোন ঘূর্ণনশীল বস্তুর ভর ও ব্যাসার্ধ ভেক্টরের বর্গের গুণফলকে জড়তা ভ্রামক বলে। কি বললাম দেখো তো, কোন ঘূর্ণনশীল বস্তুর, ঘূর্ণনশীল বস্তুর ভর এবং ঘূর্ণন অক্ষ থেকে ব্যাসার্ধ ভেক্টরের বর্গের গুণফলকে জড়তার ভ্রামক বলে। ঠিক আছে, এটা পরীক্ষায় লিখলে নাম্বার দিবে স্যাররা। বুঝতে পারছো? আশা করি বুঝতে পারছো। তো এখন দেখো তো এই জড়তার ভ্রামক কি জানি আমরা, I ইকুয়াল টু এম আর স্কয়ার। এটার একক কি হবে, একক। বরের একক কি, কেজি। আর এটা ব্যাসার্ধ, ব্যাসার্ধের একক কি, মিটার। মিটার স্কয়ার আছে, স্কয়ার দিব। ঠিক আছে। এখন মাত্রা, মাত্রা কি হবে, কেজি। কেজি এর জন্য মাত্রা হবে যে ক্যাপিটাল এম। মিটার, মিটার এর জন্য মাত্রা হবে যে ক্যাপিটাল এল। ঠিক আছে, বুঝতে পারছো? তো আমরা একটা বিন্দু বরের জন্য জড়তা ভ্রামক শিখছি, সেটা কি I ইকুয়াল টু এম আর স্কয়ার। এখন একটা বিন্দু বল থেকে আমি একটা সিস্টেমের জড়তার ভ্রামক বের করব। দেখো তো, প্রথমে আসি 2 নম্বর, বিন্দু বলের সিস্টেমের জন্য, বিন্দু বলের সিস্টেমের জন্য জড়তার ভ্রামক। বিন্দু বলের সিস্টেম বলতে আমি কি বুঝাচ্ছি, এখানে অসংখ্য বিন্দু বল থাকবে, অসংখ্য কি থাকবে, বিন্দু বল। আমি সহজে বোঝানোর জন্য ধরি এই গুণন অক্ষে 3টা বিন্দু বল। কয়টা বিন্দু বল, 3টা, বোঝানোর জন্য। একটা বিন্দু বল ব্যাসার্ধ R1, বর M1। আরেকটা বিন্দু বল বর M2, ব্যাসার্ধ R2। আরেকটা বিন্দু বর M3, ব্যাসার্ধ R3। তো এই বিন্দু বলগুলো এভাবে ঘুরতেছে,
ঠিক আছে, এই বিন্দু বলগুলো কি ঘুরতেছে। তো এখন জড়তা ভ্রামক একটা কি রাশি, স্কেলার রাশি। কেমন, আমি কি করব, এখানে প্রত্যেকটা বিন্দু বরের আলাদা আলাদা করে জড়তা ভ্রামক বের করব, বের করার পর সবগুলা জড়তা ভ্রামক যোগ করে দিলে পুরো একটা সিস্টেমের জড়তা ভ্রামক পাবো। কেন? কারণ স্কেলার রাশির যোগ বিয়োগ সাধারণ বীজগাণিতিক নিয়মে করা যায়। বুঝতে পারছো? তাহলে আমি কি করব, প্রত্যেকটা বিন্দু বরের জন্য আলাদা আলাদা করে কি করব, জড়তা ভ্রামক বের করব। তাহলে দেখো তো, m1 বরের জন্য জড়তা ভ্রামক i1 ইকুয়াল টু কি হবে, m1 r1 স্কয়ার। m2 বিন্দু বরের জন্য জড়তা ভ্রামক i2 ইকুয়াল টু কি হবে, m2 r2 স্কয়ার। m3 বিন্দু বরের জন্য জড়তা ভ্রামক i3, সেটা কি হবে, m3 r3 স্কয়ার। তো এখন এখানে তিনটা বিন্দু বর আছে, তিনটা বিন্দু বর মিলাই একটা সিস্টেম তৈরি হয়েছে। তাহলে পুরো সিস্টেমের জড়তা ভ্রামক i ইকুয়াল টু হবে যে i1 প্লাস i2 প্লাস i3, অর্থাৎ পুরো সিস্টেমের জড়তা ভ্রামক i হচ্ছে যে বিন্দু বরের জড়তা ভ্রামকের সমষ্টি। সুতরাং কি হবে, এখানে m1 i r1 স্কয়ার প্লাস m2 r2 স্কয়ার প্লাস m3 r3 স্কয়ার। ঠিক আছে, এটা হচ্ছে যে বিন্দু বরের সিস্টেমের জন্য জড়তার ভ্রামক। বুঝতে পারছো? এখন আমরা নিরবিচ্ছিন্ন বস্তু বা অসম আকৃতির বস্তুর জন্য জড়তা ভ্রামক হিসাব শিখব। কেমন, কিভাবে নিরবিচ্ছিন্ন বস্তুর জড়তা ভ্রামক হিসাব করা যায় সেটা আমরা এখন শিখব। দেখো তো, 3 নম্বর, নিরবিচ্ছিন্ন বস্তুর বস্তুর জড়তা ভ্রামক, জড়তার ভ্রামক নির্ণয়। দেখো তো, এটা কি নিরবিচ্ছিন্ন একটা বস্তু। কেমন, এটা হচ্ছে তার ঘূর্ণন অক্ষ, তার কি ঘূর্ণন একটা অক্ষ। এটা এই ঘূর্ণন অক্ষের সাপেক্ষে এই বস্তুটা এভাবে ঘুরবে। ঠিক আছে, ঘুরলে এই পুরা সিস্টেমের বা পুরো বস্তুটার জড়তা ভ্রামক হচ্ছে আই। ঠিক আছে, তো এখন আমরা কোন নিরবিচ্ছিন্ন বস্তুর জড়তা ভ্রামক এর ডিরেক্ট সূত্র আমরা জানি না। তাহলে আমরা কি করব, আমরা বিন্দু বরের সূত্র জানি। তাহলে আমরা কি করব, এই বস্তুটার মধ্যে অসংখ্য বিন্দু বর বা ক্ষুদ্র অংশ ধরে নিব। ধরো এটা একটা বিন্দু বর m1, ব্যাসার্ধ r1। এটা একটা বিন্দু বর m2, ব্যাসার্ধ r2। এটা একটা বিন্দু বর m3, ব্যাসার্ধ r3। এরকম অসংখ্য বিন্দু বর থাকবে। যেমন আমি ধরি ডট 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 n সংখ্যক mn, ব্যাসার্ধ rn, n সংখ্যক বিন্দু বর আছে এই বস্তুটার মধ্যে। ঠিক আছে, তাহলে এই পুরো বস্তুটার জড়তা ভ্রামক কি হবে, i ইকুয়াল টু i1 প্লাস i2 প্লাস i3 প্লাস i4 প্লাস i5 প্লাস ডট 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 প্লাস n সংখ্যক in। ঠিক আছে, তাহলে এখন কি লিখবো, i1 ইকুয়াল টু কি m1 r1 স্কয়ার প্লাস m2 r2 স্কয়ার প্লাস m3 r3 স্কয়ার প্লাস ডট 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 প্লাস mn rn স্কয়ার। তো দেখো তো, এখানে n সংখ্যক বিন্দু বরের সমষ্টি হচ্ছে কি পুরো বস্তুটার জড়তার ভ্রামক। ঠিক আছে, তো এখন আমি এই সমীকরণটাকে আমি সামেশন দিয়ে লিখতে পারি না, সামেশন n এর মান 1 থেকে ইনফাইনাইট অসংখ্য m n r n স্কয়ার এরকম লিখতে পারি। তো এখন এই বিন্দুবরগুলা খুবই ক্ষুদ্র অংশ না, খুবই ছোট অংশ না। তাহলে এই ছোট অংশের যোগফল বের করার জন্য আমার ক্যালকুলাসের ইন্টিগ্রেশন ব্যবহার করতে হয়। কি বললাম, এই ছোট অংশের
এই ছোট অংশের হিসাব নিকাশ করার জন্য কি করতে হয়? ইন্টিগ্রেশন ব্যবহার করতে হয়। তাহলে আমি এই সামেশনটা না করে আমি কি করব? ছোট অংশের হিসাব করার জন্য কি করব? ইন্টিগ্রেশন করব। কি করব? ইন্টিগ্রেশন। বুঝতে পারছো? এবং বর নিব কি? ক্ষুদ্র একটা অংশের বর নিব, সেটা কি? ডিএম ব্যাসার্ধ আর স্কয়ার। এটা হচ্ছে কি কোন একটা নিরবিচ্ছিন্ন বরের বস্তুর জড়তা ভ্রামক বের করার সূত্র। আর কি? গুণন অক্ষ থেকে ক্ষুদ্রতম অংশের দূরত্ব। আমি আর কে মনে মনে কি ধরতে পারি? এক্স ধরতে পারি। যদি আর কে এক্স ধরি, এক্স কি কি বোঝাবে? গুণন অক্ষ থেকে ক্ষুদ্রতম বিন্দু বরের দূরত্ব, এটা হচ্ছে কি এক্স বোঝাবে। বুঝতে পারছো? তাহলে আমরা এখানে কি লিখতে পারি? ইন্টিগ্রেশন এক্স স্কয়ার ডিএম, এটাও লিখতে পারি। অর্থাৎ আর যে কথা এক্সও সেম জিনিস। এখন আমরা কয়েকটা নিরবিচ্ছিন্ন বস্তুর জড়তা ভ্রামক কিভাবে নির্ণয় করা যায় বা কিভাবে নির্ণয় করি সেটার নিয়মটা শিখবো। কেমন? দেখো, প্রথমটা, সরু সুষম দণ্ডের মধ্যবিন্দুগামী দৈর্ঘ্যের সাথে লম্বভাবে গমনকারী অক্ষের সাপেক্ষে জড়তা ভ্রামক নির্ণয়। জিনিসটা কি দেখো তো? এর একটা সরু সুষম দণ্ড। সরু সুষম দণ্ড বলতে কি বোঝাচ্ছে? এটা পুরুত্ব। এই পুরুত্বটা খুবই নগণ্য। কেমন? পুরুত্ব কি নাই বললে চলে। তো সরু সুষম দণ্ডের মধ্যবিন্দুগামী দৈর্ঘ্যের সাথে লম্বভাবে গমনকারী অক্ষ, অর্থাৎ এখানে একটা গুণন অক্ষ আছে। এই গুণন অক্ষটা মধ্যবিন্দুগামী। এই মধ্যবিন্দুগামী অক্ষের সাপেক্ষে জড়তা ভ্রামক ধরে আয়। জিনিসটা কি এরকম? এরকম দেখো তো, এটা একটা দণ্ড, এটা একটা দণ্ড, মধ্যবিন্দুগামী অক্ষ হচ্ছে এটা। এটা হচ্ছে কি মধ্যবিন্দুগামী অক্ষ। এটার সাপেক্ষে এভাবে ঘুরবে। এভাবে ঘুরেলে এটা জড়তা ভ্রামক আমার থেকে নির্ণয় করতে হবে। দেখো তো, দেখো জিনিসটা, ঠিক আছে? তো এখন এটা জড়তা ভ্রামক বের করার জন্য আমি কি করব? আমি তো এটার ডিরেক্ট ফর্মুলা জানি না। আমি কি করব? বিন্দু ভরের সূত্র জানি। বিন্দু ভরের জন্য আমি কি করব? এটার ক্ষুদ্র একটা অংশ নিব। ধরি ক্ষুদ্র অংশ, এই ক্ষুদ্র অংশ, এই ক্ষুদ্র অংশের ভর হচ্ছে ডিএম এবং ক্ষুদ্র অংশের পুরুত্ব বা দৈর্ঘ্য ধরো ডিএক্স। এই ক্ষুদ্র অংশটা গুণন অক্ষ থেকে এক পরিমাণ দূরে আছে, এক্স পরিমাণ দূরে আছে। কেমন? এবং আমাকে প্রশ্নের মধ্যে দিয়ে দিছে যে এই পুরো দণ্ডের মোট বর, মোট বর হচ্ছে এম এবং এই পুরো দণ্ডের মোট দৈর্ঘ্য হচ্ছে এল। ঠিক আছে? তো এখন এই ক্ষুদ্র অংশ, এই ক্ষুদ্র অংশটা, এই ক্ষুদ্র অংশটা একটা একটা বিন্দুবর ধরতে পারি না? এই ক্ষুদ্র অংশটাকে আমরা কি ধরতে পারি? একটা বিন্দুবর ধরতে পারি। তাহলে এই বিন্দুবরের জড়তা ভ্রামক কি হবে? এখান থেকে দুটো দূরত্ব x, কি হবে এটা? ডিআই। ক্ষুদ্র অংশের জন্য ক্ষুদ্র জড়তা ভ্রামক ডিআই ইকুয়াল টু কি হবে? ডিএম ইনটু এক্স স্কয়ার। ক্ষুদ্র অংশের জড়তা ভ্রামক এর হিসাব নিকাশ। ঠিক আছে? তাহলে দেখো তো এখন ডিএম বরের জন্য জড়তার ভ্রামক ডিআই ইকুয়াল কত? এক্স স্কয়ার ডিএম। কেমন? এখন আমার পুরো অংশের জড়তা ভ্রামক বের করতে হবে না? তাহলে এই পুরো অংশের জড়তা ভ্রামক বের করার জন্য আমি কি করব? এই এটাকে ইন্টিগ্রেশন করব। কি করব? ক্ষুদ্র অংশটাকে আমি কি করব? ইন্টিগ্রেশন করলে পুরো অংশের জড়তা ভ্রামক পেয়ে যাব। তাহলে দেখো তো, পুরো অংশের জড়তা ভ্রামক ধরি আই। তাহলে আই ইকুয়াল টু কি হবে? ইন্টিগ্রেশন ডিআই। ডিআই মানে কি? এক্স স্কয়ার ডিএম। এখন আমরা কি করব? লিমিট বসাবো, লোয়ার লিমিট এবং আপার লিমিট বসাবো। ঠিক আছে? তাহলে দেখো তো এখানে
যেখানে আমি অক্ষ দৈর্ঘ্য সেখানে এক্স এর মান ধরে নিব 0। আমি কোন একটা দণ্ডের বা কোন একটা বস্তুর যেখানে আমি অক্ষ চিন্তা করব সেখানে এক্স এর মান 0 ধরে নিব। বুঝতে পারছো? তো এখন এই পুরো দণ্ডের দৈর্ঘ্য যদি এল হয় তাহলে এই এতটুকু এতটুকু হবে কি তার অর্ধেক, এতটুকু হবে কি তার অর্ধেক, অর্থাৎ L/2 এতটুকু হবে কি L/2। এখন এরকম যদি আমি মূল বিন্দু ধরি, মূল বিন্দুর এই পাশে ধনাত্মক ধনাত্মক অর্থাৎ প্লাস L/2, x এর মান কি হবে প্লাস L/2। আবার এই পাশে মূল বিন্দুর এই পাশে হবে কি ঋণাত্মক, তাহলে এখানে x এর মান কত হবে মাইনাস L/2। তাহলে এখন এই পুরা দণ্ডের লোয়ার লিমিট এটা x ইনিশিয়াল এবং আপার লিমিট x ফাইনাল। তাহলে x ইনিশিয়াল x ফাইনাল। কেমন? আশা করি বুঝতে পারছো লিমিট বসানোটা। তো এখন দেখো তো এখানে আমি লিমিট কিসের জন্য বসাচ্ছি? দৈর্ঘ্যের জন্য না? কিন্তু এখানে আমি কার সাপেক্ষে ইন্টিগ্রেশন করতেছি? বরের সাপেক্ষে। এরকম করা যায় না, এরকম করা যায় না। তাহলে আমাদের কি করতে হবে? এই ডিএমটা চেঞ্জ করে দৈর্ঘ্য নিয়ে আসতে হবে, মানে এক্স নিয়ে আসতে হবে, এক্স এর টার্মটা এখানে নিয়ে আসতে হবে। তাহলে দেখো তো কেমনে আনবো? এল দৈর্ঘ্যের জন্য বল হচ্ছে এম, ঠিক আছে? সুতরাং একক দৈর্ঘ্যের জন্য বল হবে যে এম বাই এল। এখন এই ক্ষুদ্র অংশ dx না, তাহলে dx দৈর্ঘ্যের জন্য বল আসলে কি dm না? dx দৈর্ঘ্যের বল কি dm, সুতরাং dm ইকুয়াল টু কি হবে m বাই l ইনটু dx। বুঝতে পারছো? dm দৈর্ঘ্যের জন্য সরি dx দৈর্ঘ্যের জন্য গড় dm ইকুয়াল টু m বাই l ইনটু dx। বুঝতে পারছো? অর্থাৎ আমি এখানে কি লিখতে পারি? ইন্টিগ্রেশন x1 এর মান কত মাইনাস L/2, তারপর x2 এর মান কত মানে x ফাইনাল কত প্লাস L/2 x স্কয়ার dm এর বদলে এটা লিখতে পারি m বাই l ইনটু dx, m বাই l ইনটু dx এটা লিখতে পারি। ঠিক আছে? সুতরাং i ইকুয়াল টু, তাহলে m বাই l এটা কনস্ট্যান্ট ধ্রুবক প্রশ্ন দেওয়া থাকবে, এটা বাইরে চলে আসবে ml ইন্টিগ্রেশন মাইনাস L/2 প্লাস L/2 x স্কয়ার dx। তাহলে আমরা ইন্টিগ্রেশনের ফর্মুলা কি জানি? ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার n dx ইকুয়াল টু x টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই n প্লাস 1। এই ফর্মুলা এটা এই ফর্মুলাটা এখানে ব্যবহার করব। তাহলে কত আসবে এখানে m বাই l ইন্টিগ্রেশন করলে x কিউব বাই 3 মাইনাস L/2 প্লাস L/2। এখন লিমিট বসাবো, লিমিট বসালে i ইকুয়াল টু কি পাবো? পাবো যে 3 বাইরে নিয়ে আসি, 3 বাইরে নিয়ে আসলাম, এখানে হবে কত 8 x কিউব সরি l কিউব প্লাস l কিউব বাই 8, তাহলে আসবে কত 1 বাই 12 m l স্কয়ার। পরীক্ষার জন্য আমার এই পুরো ডেরিভেশনটা লাগবে না, আমার শুধুমাত্র লাগবে যে এই ফর্মুলাটা। বুঝতে পারছো? বুঝে গেছে? বাট একবার জানা উচিত যে এই ফর্মুলাগুলা কিভাবে আসতেছে। এগুলো একটা জিনিস মুখস্থ করতে হয় না, একটু বুঝে টেকনিক কাটে মাথায় রাখা যাবে। কেমন? এখন আমরা আরেকটা নিরবিচ্ছিন্ন বরের বস্তুর জড়তা ভ্রামক বের করা শিখবো। কেমন? দেখো তো সরু সুষম দণ্ডের প্রান্ত বিন্দুগামী দৈর্ঘ্যের সাথে লম্বভাবে গমনকারী অক্ষের জড়তা ভ্রামক নির্ণয়। দেখো তো সরু সুষম দণ্ড মানে এরকম, দেখো তো হচ্ছে কি একটি সরু সুষম দণ্ড, সরু সুষম একটা দণ্ড, সরু সুষম দণ্ডের প্রান্ত বিন্দু হচ্ছে এটা। এই প্রান্ত বিন্দু দিয়ে একটা অক্ষ চিন্তা করে নিব, এটাকে আমরা কি বলবো? ঘূর্ণন অক্ষ। কি বলবো? ঘূর্ণন অক্ষ। এই ঘূর্ণন অক্ষের সাপেক্ষে জড়তা ভ্রামক ধরি i। ঠিক আছে? বুঝতে পারছো? তো এখন
এই পুরাদণ্ডের মোট বল, পুরাদণ্ডের মোট বল হচ্ছে এম, মোট দৈর্ঘ্য হচ্ছে এল। কেমন? তো এখন এই পুরোদণ্ডের জড়তার ভ্রামক, তো এখন এই পুরোদণ্ডের জড়তার ভ্রামক বের করার জন্য আমরা কি করতে হবে? এই দণ্ডে থেকে ক্ষুদ্র অংশ কল্পনা করে নিতে হবে। ওই ক্ষুদ্র অংশটাকে আমরা কি ধরবো? বিন্দু বল ধরে নিব। ধরি এই দণ্ডের ক্ষুদ্র অংশ, এই ক্ষুদ্র অংশ এর বল হচ্ছে ডিএম এবং এই ক্ষুদ্র অংশের দৈর্ঘ্য এক্স। এই ক্ষুদ্র অংশটা গুণন অক্ষ থেকে এক্স এক্স পরিমাণ দূরে আছে, এক্স পরিমাণ দূরে আছে। এই ক্ষুদ্র অংশটা গুণন অক্ষ থেকে এক্স পরিমাণ দূরে আছে। তাহলে এখন দেখো তো এই ক্ষুদ্র অংশের জড়তার ভ্রামক কি হবে? ডিএম ইকুয়াল টু ডিআই না? ক্ষুদ্র অংশের জড়তার ভ্রামক ডিআই, এটা সমান কি লিখবো আমরা? এক্স স্কয়ার ডিএম। তাহলে এই পুরো অংশের জড়তার ভ্রামক আই ইকুয়াল টু কি হবে? ইন্টিগ্রেশন ডিআই। তাহলে এখন এখানে ডিআই মানে কি? এক্স স্কয়ার ডিএম। লিমিট কি হবে? দেখো তো যেখানে আমি অক্ষ কল্পনা করে নিছি সেখানে আমি এক্স এর মান কত ধরবো? 0। তাহলে এদিক দিয়ে গেলে দেখো তো এদিক দিয়ে আমি কত দূরে যাচ্ছি? এল পরিমাণ সরে যাচ্ছি না? তাহলে এখানে এক্স এর মান কত হবে? এল হবে। এখন লোয়ার লিমিট, এটা হচ্ছে কি লোয়ার লিমিট এক্স ইনিশিয়াল, এটা হচ্ছে কি আপার লিমিট এক্স ফাইনাল। তাহলে এক্স ইনিশিয়াল এক্স ফাইনাল। বুঝতে পারছো? আশা করি বুঝতে পারছো। এখন দেখো তো, দেখো আই ইকুয়াল টু কি পাইছি? লোয়ার লিমিট কত? 0, 0 থেকে এল, আপার লিমিট হচ্ছে এল এক্স স্কয়ার। এখন লিমিটটা হচ্ছে যে এল এক্স এর জন্য, লিমিটটা হচ্ছে যে কি এক্স এর জন্য মানে দূরত্বের জন্য, কিন্তু এখানে আমি কি কি দিছি? মানে কার সাপেক্ষে ইন্টিগ্রেশন করতেছি? ডিএম এর সাপেক্ষে করতেছি। এটা কি করা যাবে? লিমিট যার জন্য দেব তার সাপেক্ষে ইন্টিগ্রেশন করতে হবে। অর্থাৎ এখানে ডিএম এটাকে চেঞ্জ করে ডিএক্স বানাতে হবে। কেমনে বানাবো? দেখো তো এই পুরা দণ্ডের, এই পুরা দণ্ডের মোট বল এম, দৈর্ঘ্য এল, এল দৈর্ঘ্যের বল হচ্ছে যে এম। সুতরাং একক দৈর্ঘ্যের বল হচ্ছে এম বাই এল। সুতরাং ডিএক্স, ডিএক্স দৈর্ঘ্যের বল ডিএম ইকুয়াল টু এম বাই এল ইন্টু ডিএক্স। এখন আমি ডিএম এর বদলে এটা এখানে বসাবো। দেখো তো, সুতরাং এম বাই এল ডিএক্স কি লিখবে এখানে? আই ইকুয়াল টু ইন্টিগ্রেশন এম বাই এল কনস্ট্যান্ট বাইরে চলে আসবে, বাইরে নিয়ে আসবো 0 থেকে এল এক্স স্কয়ার ডিএক্স। তাহলে সুতরাং সুতরাং আই ইকুয়াল টু কি হবে? এম বাই এল ইন্টিগ্রেশন করবো মানে এই ফর্মুলাটা দিব, কত আসবে এখানে? এক্স কিউব বাই 3, 0 থেকে এল, তাহলে এখানে কত আসবে? 1/3 এম বাই এল ইন্টু এল কিউব। সুতরাং আই এর মান আসবে কত? 1/3 এম এল স্কয়ার। দেখো ষোড়শ সমদণ্ডের ভিন্ন ভিন্ন অক্ষের জন্য জড়তার ভ্রামক ভিন্ন ভিন্ন। প্রথমটার জন্য অর্থাৎ যখন ষোড়শ সমদণ্ডের মধ্যবিন্দুগামী গুণন অক্ষ ছিল তখন তার জন্য জড়তার ভ্রামক পাইছে কি 1/12 এম এল স্কয়ার। এখন যদি গুণন অক্ষ, গুণন অক্ষ পাশে হয় মানে প্রান্ত বিন্দুতে হয় তখন জড়তার ভ্রামক 1/3 এম এল স্কয়ার। বুঝতে পারছো?
এখন দেখো তো আমরা কি কি জড়তার ভ্রামক পাইছি। দেখো তো প্রথমে সরষে সমদণ্ডের মধ্যবিন্দুগামী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক I ইকুয়াল টু 1/12 ml²। আবার সরষে সমদণ্ডের প্রান্ত বিন্দুগামী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক I ইকুয়াল টু 1/3 ml²। এখন ধরো এটার জড়তার ভ্রামক I1, এটার জড়তার ভ্রামক I2। দেখো তো এখানে কোনটার জড়তার ভ্রামক বেশি? I2 ml² কে 1/3 অর্থাৎ 3 দ্বারা ভাগ করতেছে। এখানে I1 এ ml² কে 12 দ্বারা মানে 12 দ্বারা ভাগ করতেছে। তাহলে এটার জড়তার ভ্রামক কি বেশি না এটার তুলনায়? এটার তুলনায় এটার জড়তার ভ্রামক বেশি। কেমন? অর্থাৎ I2 greater than I1। এখন জড়তার ভ্রামক কি? কোন স্থির বস্তুকে স্থির রাখতে বা কোন ঘূর্ণনশীল বস্তুকে ঘূর্ণনশীল রাখতে যে বাধা প্রদান করে সেটা হচ্ছে কি জড়তার ভ্রামক। বুঝতে পারছো? তাহলে এখন যার জড়তার ভ্রামক বেশি হবে তাকে বাধা বেশি প্রদান করবে, অর্থাৎ ঘুরানো কি হবে? কঠিন হবে। ঘুরানো কি হবে? কঠিন হবে। অর্থাৎ এখানে যেহেতু I2 এটার জড়তার ভ্রামক বেশি, তাহলে এই অক্ষের সাপেক্ষে এই দণ্ড এটাকে ঘুরানো কঠিন। ঘুরানো কি কঠিন। মধ্যবিন্দুতে যদি আমি অক্ষটা রাখি তাহলে ঘুরানো সহজ। এখানে কি হবে? এটা ঘুরানো 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 কঠিন। এখানে কি হবে? ঘুরানো সহজ। ঠিক আছে? বুঝতে পারছো? অর্থাৎ প্রান্ত বিন্দুতে কি হবে? প্রান্ত বিন্দুতে অক্ষ থাকলে ঘুরানো কি কঠিন কঠিন, আর মধ্যবিন্দুতে অক্ষ থাকলে ঘুরানো সহজ। কেমন? অনেক সময় এগুলো সিকিউতে আসে। বুঝতে পারছো? দেখো তোমরা যদি আমার সরস্বতী সমদণ্ডের জড়তার ভ্রামক এর প্রমাণ দুইটা বুঝতে পারো তাহলে এটা তোমাদের জন্য SW থাকবে। তোমরা SW করে এর ছবিটা আমার ভিডিও এর কমেন্ট সেকশনটা দিবা। যাদেরটা হবে তাদেরকে আমি 50 টাকা দিব। বুঝতে পারছো? 50 টাকা মোবাইল রিচার্জ দিব। ঠিক আছে? বুঝতে পারছো? যারা যারা পারবা SW টা তোমরা কি করবা? আমার ভিডিও এর কমেন্ট সেকশনে দিবা। কেমন? মনে থাকবে? ওকে। এখন আমরা আরেকটা নিরবিচ্ছিন্ন বস্তুর জড়তার ভ্রামক বের করা শিখবো। দেখো একটি পাতলা নগণ্য বৃত্তের, নগণ্য বৃত্ত মানে কি আয়তন নেই বা আয়তন নগণ্য, একটি পাতলা নগণ্য বৃত্তের চাকতি মধ্যবিন্দু দিয়ে তলের লম্বভাবে গমনকারী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক। অর্থাৎ এটা একটা চাকতি, চাকতির এই অংশটা কি বরান, মানে এখানে খালি অংশ নেই। এখানে কি নেই? খালি অংশ নেই। মধ্যবিন্দু, অক্ষ কোথায়? মধ্যবিন্দুতে। এই চাকতির মোট বল হচ্ছে m এবং চাকতির ব্যাসার্ধ হচ্ছে r। তো এখন মধ্যবিন্দুগামী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক বের করতে হবে, সেটা ধরি i। ঠিক আছে? তো এখন আমরা তো পুরো চাকতির জড়তার ভ্রামকের কোন সূত্র বা কোন নিয়ম জানি না। আমরা কি জানি? আমরা জানি যে বিন্দু বল বা ক্ষুদ্র অংশের বলের জন্য জড়তার ভ্রামক এর সূত্র সেটা কি I equal to mr²। তো এখন আমি এখানে একটা বিন্দু বল চিন্তা করে নিব, এটা হচ্ছে কি বিন্দু বল। এই বিন্দু বল, বিন্দু বলের ধরো বিন্দু বলটা হচ্ছে কি dm এবং বিন্দু বলের পুরুত্ব, পুরুত্ব হচ্ছে যে dx। এই বিন্দু বলের চাকতিটা গুণন অক্ষ থেকে x পরিমাণ দূরে আছে, x পরিমাণ দূরে আছে। তো এখন dm বা ক্ষুদ্র অংশের বলের জন্য, ক্ষুদ্র অংশের বলের জন্য জড়তার ভ্রামক হবে যে di। তাহলে dm এর জন্য জড়তার ভ্রামক di। কেমন? তাহলে পুরা
চাকতির জড়তার ভ্রামক ডি আই কে যদি আমি ইন্টিগ্রেশন করি তাহলে কি পাবো? পুরা চাকতির জড়তার ভ্রামক পাবো না? তাহলে এখন আই ইকুয়াল টু ইন্টিগ্রেশন ডিএ মানে কত? ডিএ মানে হচ্ছে যে এক্স স্কয়ার ডিএম, এক্স স্কয়ার ডিএম, ঠিক আছে? এখন লিমিট যেখানে আমি অক্ষ চিন্তা করছি সেখানে এক্স এর মান কত? 0, আর এখানে এক্স এর মান কত? আর এর সমান, অর্থাৎ ব্যাসার্ধের সমান। তো এখন লিমিট কত হবে? 0 থেকে আর। কেমন? এখন আমি কি করব? ডিএম এটাকে চেঞ্জ করব। কেমনে চেঞ্জ করব দেখো তো। এটা একটা চাকতি, এটা একটা চাকতি হলে এটা একটা দ্বিমাত্রিক বস্তু না? দ্বিমাত্রিক বস্তুর হিসাব নিকাশ ক্ষেত্রফল দিয়ে করতে হয়। তাহলে এই পুরো চাকতির ক্ষেত্রের ক্ষেত্রফল কত? পাই আর স্কয়ার। অর্থাৎ পাই আর স্কয়ার চাকতির জন্য বল হচ্ছে এম। পাই আর স্কয়ার চাকতির জন্য বল হচ্ছে কত? এম, ঠিক আছে? সুতরাং একক ক্ষেত্রের ক্ষেত্রফলের জন্য বল হবে যে এম বাই পাই আর স্কয়ার। বুঝতে পারছো? এখন এই ক্ষুদ্র অংশের ক্ষেত্রফল নিতে হবে, এই ক্ষুদ্র অংশের ক্ষেত্রফল নিতে হবে। তাহলে এই ক্ষুদ্র অংশের ক্ষেত্রফল কত হবে দেখো তো। এই ক্ষুদ্র অংশটাকে যদি আমি একটু কুলে ফেলি, কুললে একটা আয়তক্ষেত্রের মতো দেখাবে। কিরকম দেখো তো, এই ক্ষুদ্র অংশটাকে আমি একটু কুলে ফেলছি, তাহলে এতটুকু পরিধি হচ্ছে কত? ডিএক্স, এবং সরি পুরুত্ব হচ্ছে কত? ডিএক্স, এবং এটার পরিধি হবে কত? 2 পাই এক্স। বুঝতে পারছো? এই ক্ষুদ্র অংশের ব্যাসার্ধ হচ্ছে এক্স, তাই এই ক্ষুদ্র অংশকে যদি আমি কুলে ফেলি তাহলে এটা পরিধি কত হবে? 2 পাই এক্স, এবং পুরুত্ব হচ্ছে কত? ডিএক্স। কেমন? তাহলে এই ক্ষুদ্র অংশের ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফল হবে যে হবে যে 2 পাই এক্স ডিএক্স। সুতরাং 2 পাই এক্স ডিএক্স ক্ষেত্রের ক্ষেত্রফলের জন্য বল হচ্ছে ডিএম। বল কত? ডিএম। ডিএম ইকুয়াল টু কত হবে? এম বাই পাই আর স্কয়ার ইনটু 2 পাই এক্স ডিএক্স। সুতরাং আমি কি পাবো এখানে দেখো তো, I ইকুয়াল টু ইন্টিগ্রেশন 0 থেকে r x স্কয়ার ইনটু ডিএম, এর বদলে এটা লিখতে পারি m বাই পাই আর স্কয়ার ইনটু 2 পাই এক্স ডিএক্স। তাহলে এখানে পাই আর পাই কাটাকাটি। তাহলে এখন কি করব? কনস্ট্যান্ট, যেগুলো কনস্ট্যান্ট সেগুলোকে বাইরে নিয়ে আসবো। এখানে কনস্ট্যান্ট 2 m r স্কয়ার কনস্ট্যান্ট 0 থেকে r x x কিউব dx। এরপর I ইকুয়াল টু 2m বাই r স্কয়ার ইন্টিগ্রেশন। এখন ইন্টিগ্রেশন করব কি হবে সেটা? x টু দি পাওয়ার 4 বাই 4 0 থেকে r। সুতরাং কত আসবে এটা? 2m r স্কয়ার ইনটু r টু দি পাওয়ার 4 বাই 4। সুতরাং r ইকুয়াল টু হাফ m r স্কয়ার। ঠিক আছে? কোন চাকতির মধ্যবিন্দুগামী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক হাফ এম আর স্কয়ার। বুঝা গেছে? হুম? আশা করি ইন্টিগ্রেশনটা বুঝতে পারছো। কেমন? যদি তোমাদের বুঝতে যদি অসুবিধা হয় তোমরা আমাকে ভিডিও এর কমেন্ট সেকশনে বলবা। কেমন? ভিডিও এর কমেন্টে তোমরা আমাকে জানাবে যে তোমার কোন জায়গায় বুঝতে অসুবিধা হয়েছে। আমি পার্সোনালি ভিডিও এর রিপ্লাই দিব, মানে কমেন্টের রিপ্লাই দিব। ঠিক আছে? ওকে।